জ্বর হয়েছিল, একটু বৃষ্টি হয়েছিল, এই কারণে আমি আর সংযোগ পাইনি। আচ্ছা ঠিক আছে, আপাতত আমরা ক্লাসটা কন্টিনিউ করি, পরবর্তীতে অ্যাটেন্ডেন্স নিয়ে আলোচনা করি। লাস্ট ক্লাসে আপনাদেরকে কি দেখানো হয়েছিল বলেন তো? লাস্ট ক্লাসে আপনাদেরকে কি দেখানো হয়েছে? ভাই বিভিন্ন সাইট থেকে ডাটা কালেকশন করা। আচ্ছা বুঝতে পারছি, তার মানে হচ্ছে ডিরেক্টরি সাইট থেকে ডাটা কালেকশনের বিষয়গুলো দেখানো হয়েছে। জি ভাই। আচ্ছা, সো আজকে মূলত হচ্ছে আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যাবে, তবে আগে আমাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেই অ্যাসাইনমেন্ট একটু আগে চেক করি। আরিফ ভাই, জি আমার নেটের সমস্যার কারণে আমি অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারিনি। ঠিক আছে, কোনো প্রবলেম নেই, যারা জমা দিয়েছেন তাদেরটাই দেখবো। অ্যাসাইনমেন্টের সাথে কি মার্কের কোনো সম্পর্ক আছে ভাইয়া? অ্যাসাইনমেন্টে আমাদের 10 মার্কস। আমি অ্যাসাইনমেন্টটা মোটামুটি করেছি, পুরোপুরি করতে পারিনি, আমার নেটের প্রবলেম, কানেকশন হয়ে গেছিল। এখন এখন আমাদের অ্যাসাইনমেন্টে তো 10 মার্কস, এই ক্ষেত্রে যারা জমা দেবেন তাদেরকে মূলত হচ্ছে আমি আজকের মধ্যে করে কালকে জমা দিতে পারলে একটু সময়টা বাড়িয়ে দেওয়া যায়? না, সময়টা ওই অপশনটা নেই, আমাদের যে সময়টা থাকবে ওইটার মধ্যে জমা দিয়ে দিন। আচ্ছা আমরা দেখি, এক দুইটা অ্যাসাইনমেন্ট করলে রেজাল্টে কোনো ইফেক্ট ফেলবে না। আচ্ছা, অ্যাসাইনমেন্টটা ছিল মূলত হচ্ছে 30 property listing details from realtor.com. I need every property link, price, number of bed, number of bath, square feet, address, time on realtor.com, year built, number of carton. ওকে, এক্সেলে করতে বলা হয়েছে, চলেন দেখি। কি সেটা দেখা যাচ্ছে না কেন? realtor.com, এটা আবার এই পাশে একটু চেক আসছে কেন? ওয়েবসাইটে থাকবে নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ, স্কোয়ার ফিট, অ্যাড্রেস, টাইম অন। আচ্ছা, এটা কিন্তু ডেজ কথাটার সাথে লিখে দিতে হবে, কারণ মূলত হচ্ছে আপনি যদি এটা না দেন তাহলে বা আওয়ার্স বা ডেট বা যাই থাকুক না কেন সেটা লিখে দিতে হবে। মানে ডেজ মেবি লেখা থাকে আর আওয়ার হলে আওয়ার লেখা থাকে, সেগুলো লিখে দিতে হবে। কোনটা ভাইয়া বুঝলাম না। ভাই কপি করলে তো পুরোটাই আসে, ডেজ বা আওয়ার পুরোটাই আসে কপি করলে। জি আমরা ঠিক আছে ভাইয়া? জি আমাদের ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ওই যে বিষয়টা বললাম সেটা পাতাই বাদ বাকি গুলো ঠিক আছে। ওটা একটু বুঝতে পারলাম না ভাই, আর একটু বুঝে দিলে ভালো হতো। যেমনটা হচ্ছে লিঙ্কটা কি ওপেন হচ্ছে না? দেখাস, যেমন আপনার তো অ্যাসাইনমেন্ট হচ্ছে এটা, এখানে যে টাইম অন এটা কি লিখাছে? এখানে লিখা ছিল হচ্ছে টাইম অন 5 ডেজ, এই 5 ডেজ লিখতে, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই ডেজ কথাটা অ্যাড করতে হবে। ওকে, আসসালামু আলাইকুম। এই লিঙ্ক গুলো সব ব্রেক হয়ে আছে কেন? একটা লিঙ্ক তো ওপেন হচ্ছে না। যেমন এটা ঠিক আছে, 5 আওয়ার্স, 4 আওয়ার্স। আচ্ছা আরিফ ভাই, এই টাইমটা আমি বুঝতে পারি নাই, টাইমটা কিভাবে বসাইতে হয়েছে? এইমাত্র তো দেখালাম, হুম। এই যে দেখেন জি, এখানে কত লেখা আছে, টাইম অন রিয়েল তো লেখাই আছে উপরে, এই যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আচ্ছা, এই যে 3 বেড 4 বেড এভাবে বেড কথাটা লেখার দরকার নেই, জাস্ট 3 4 লিখলে হবে, কারণ নাম্বার অফ বেড তো করে লিখাই আছে যে এটা, এগুলো যে সবগুলো বেড এটা বোঝা যাচ্ছে। আর বাতের ক্ষেত্রে এটা 2.5 বা এরকম করে এভাবে লিখে দিবে, সমস্যা। Property link, price, number of bed, number of bath, square feet, address, type on realtor.com, year of built, number of car park. ভাইয়া, জি, ওই বাতের জায়গায় অনেক সময় 1.5 2.5 আছে, এগুলো কি 1.5ই দিব? হ্যাঁ যেভাবে আছে ওইভাবে দিন। Number of bed, number of bath, square feet, address, year built, number of car park. ঠিক আছে। কি ভাই হৃদয় ভাই, এটা কি দিচ্ছেন? হ্যাঁ ভাই, জি, সাবমিট হয় নাই আমারটা। না সাবমিট করলাম, আল্লাহ কি কারণে হয় না এটা সঠিক বলতে পারলাম না ভাই। আপনি ওয়ার্ড ফাইল কেন সাবমিট করবেন? সাবমিট তো করবেন এক্সেল ফাইল। 30টা করতে বলা হয়েছে। টাইম অন কোথায়? এটা আবার নাই। আরে ভাই, জি, গত ক্লাসের অ্যাসাইনমেন্টটা তো মনে হয় দেখা হয়নি। না আজকে ওইটা সহ দেখবেন, তাই তো? না ভাই, আজকেরটা আজকে, গত ক্লাসে তো বলে দিয়েছি যে আমাদের কিছু কিছু ক্লাসের ইম্পর্টেন্স এর উপর ভিত্তি করে অ্যাসাইনমেন্ট দেখা হবে। আচ্ছা, গত ক্লাসটা আমি মিসিং করছি তো, যার কারণে। তবে আমার অ্যাসাইনমেন্ট অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে একটা ক্লাস মিস হচ্ছে, বাকি সব ক্লাসে আমি অ্যাটেন্ড করতে হবে। কিন্তু ইয়াতে দেখলাম 2টা ক্লাস মিসিং আছে। আরে ভাই, ইয়েলপে ঢুকতে কি লগ ইন মাস্ট করতে হবে? না, আমার এখানে দেখি লগ ইন করতে বলছে। লগ ইন করার দরকার নেই। পিএলপে না, জি ভাইয়া। পিএলপে আপনার হচ্ছে পেজটা ওপেন করলে এখানে যে এটার কথা বলতে চাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না এটা অপশন রাখছে, বা করার দরকার নেই। আচ্ছা ঠিক আছে।
ভাইয়া কার পার্কিং কি সবগুলোই থাকে না? কার পার্কিং সবগুলোতে থাকে না বলতে কোনোটা নাও থাকতে পারে, স্বাভাবিক। আমি যে যতগুলো ওপেন করছি বেশিরভাগই দেখলাম, একটাও আমি পাইনি কার পার্কিং নাম্বার। এই যে এখানে কি খেয়াল করছেন, এই যে এই জায়গাটায় একটু আরেকবার একটু ভালো করে খেয়াল করেন, দেখেন উপরের দিকে কার পার্কিংটা দেওয়া আছে। আচ্ছা দেখছি। ঠিক আছে কাজ। কার নাম্বার অফ কারের মধ্যে এখানে হচ্ছে কার কথাটা লেখার দরকার নেই, জাস্ট ঠিক আছে ভাই, আরিফ ভাই আমি তো সাবমিট করেছি, মানে হয়েছে তো দেখছি, আমি প্রপারটা করতে পারিনি ভাই। আমি বিষয়টা বুঝতে পেরেছি যে কিভাবে করতে হয়, আমার নেটের সমস্যার কারণে আমি প্রপারটা দিতে পারিনি। আমারটা মিসিং দেখাচ্ছে কেন? এটা কোন বিষয় নয়, টার্নিং না করে থাকলে মিসিং লেখা থাকে। ও তাহলে আমি কি পয়েন্ট মিস করিনি? না, মিস করেনি। থ্যাংক ইউ ভাই। ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে না। একটু মোবাইলটা একটু অন্যরকম করে দেখেন, স্ক্রিনটা সরান, মোবাইল দিয়ে ক্লাস করতেছেন আই থিঙ্ক, সবাই দেখতে পাচ্ছে। এবার ঠিক আছে। ঠিক আছে কাজ। এটা হাইপারলিংক হয়ে আছে মেবি, নাকি টেক্সট কলার, এটা একটু কি বলা যায়, ঠিক করে দিয়ে রাখবেন। সিরিয়াল নাম্বার রাসেল ভাই অনেক আগের বিষয়, সিরিয়াল নাম্বার আমরা চাই না। ঠিক আছে ভাই। আর ভাই আমি দুঃখিত, ওই টাইমটা দিতে পারি নাই। অ্যাড্রেস তো সেপারেট করতে বলা হয়নি, অ্যাড্রেসটা শুধুমাত্র অ্যাড্রেস চাওয়া হয়েছে। সেপারেট করে দিলে প্রবলেম হবে না, তবে একটু সময়টা জি বেশি জি। নেবে। প্রাইসটা এরকম কেন? ভাই শামসুর রশিদ ভাই কি আছেন?
স্কোয়ার ফিট ওটা লিখে দিচ্ছে নাম্বার, আর কষ্ট করে একটু যে পাশে স্কোয়ার ফিট লেখার দরকার নেই, এমনি নাম্বার থাকলেই অ্যাড্রেস, টাইম অন realtor.com, নাম্বার অফ ইয়ার বিল্ট, নাম্বার অফ কার্পেট। ঠিক আছে। এটা নেই কেন? প্রপার্টি লিস্ট না, লিঙ্ক চেস, প্রপার্টি লিঙ্ক চেস। কলাম গুলো ছোট করে দিবেন, এত বড় রাখার দরকার নেই, কলাম গুলো ছোট করে দিবেন। আরিফ ভাই, জি, মোবারক হোসেনের মানে এটা দেখছেন তো, মানে ঠিক আছে? এটার আপডেট তো দিলাম, এই যে এটা কার? যে ওটা লিঙ্ক আর লিস্ট একটা কথা বলছেন আর কি। এখানে বলছিলাম প্রপার্টি লিঙ্ক, লিস্ট বলিনি। বাকি ঠিক আছে তো না? এইটা ঠিক না থাকলে বাকিগুলো ঠিক আছে, বাট এগুলো, এটা মেন ঠিক থাকতে হবে, নাহলে ভেরিফাই করবে কিভাবে আপনার লিস্ট? আচ্ছা আচ্ছা। অ্যাড্রেস গুলো রাইট কলাম হয়ে গেছে কেন মোহাম্মদ আলী ভাই? এটা লেফট কলাম, রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেছে, লেফট অ্যালাইন থাকবে। সকল কিছু রাইট অ্যালাইন দিয়ে দিয়েছেন, সবকিছু লেফট অ্যালাইন থাকবে। Property link, property price, number of date, number of bath, square feet, address, time on green tool, your bill, number of car park. ঠিক আছে। হ্যাঁ, এটা ঠিক আছে।
ওকে ফাইন, এবার ঠিক আছে। এবার অ্যালাইনমেন্ট গুলো আমাদের রাইট অ্যালাইন না দিয়ে এগুলো লেফট অ্যালাইন করে। কার পার্কিং দিকে অনেকগুলোই দাঁড়িয়ে নেই তো, থাকলে না দিবে নেই। ভাই আমি যতগুলো ওপেন করছি এরকমই আসছে, এই যে যেমন দেখাচ্ছেন। তাহলে আপনি ঠিক আছে, আপনি জি ভাই, বেশিরভাগ সাইটেই কার পার্কিং গুলা পাওয়া যাচ্ছে না। লোকেশন কি দিয়েছিলাম বলেন তো? লোকেশন দিয়েছিলেন না ভাইয়া, আমি তো ওহিও থেকে করেছি। লোকেশন দেওয়া ছিল না? জি না ভাই। ঠিক আছে, যে যেটা থেকে করছেন ফাইন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। অ্যালাইনমেন্ট গুলো মিডল অ্যালাইনমেন্ট না করে লেফট অ্যালাইন যা থাকবে তাই রাখবেন, রাইম আপু। মিডল অ্যালাইন না করে লেফট অ্যালাইনই রাখবেন। ভাই মজনুর অ্যাসাইনমেন্টটা দেখা হয়েছে না মনে হয়। দেখা হয়ে গেছে, টাইম তো চলে গেছে। আমি দেখতেছি কিন্তু আমারটা মনে হয় দেখার নয়। আমি দেখতেছি কোনটা তো। আপনার ইমেলটা কি মজনু নাকি শুরুতে কিছু আছে? মজনু ইসলাম। এম এর মধ্যে তো থাকার কথা নাকি? নাই তো, এখন আসে। তার মানে কি সাবমিট হয়নি? আমি তো সাবমিট করছি। মজনু ইসলাম আমার তো আনসাবমিট দেখাইছে। ভাই আপনারটা আগে, নামটা আগে খুঁজি, ক্লাসরুমে আপনার নাম কি? এমওজেএনইউ এই যে নিচেটা নিচে। এই যে এটা হ্যাঁ, দেখছি তো, এটা দেখছি। ও আচ্ছা। ভাই ওখানে তো আমার একটু সমস্যা ছিল, তো আমি প্রশ্ন করতে চাইছিলাম আর কি। যখন অ্যাসাইনমেন্ট দেখেছিলাম তখন বলতেন তাহলে ভালো হতো আর কি। না আমি তো লাইনে আছি, দেখতেছি কিন্তু আমার এখানে না, ওই টাইম অনটা আমি গত ক্লাসে মিসিং হওয়ার এটা নিয়ে কারণে। আমি আপডেট বলেছিলাম, এটা নিয়ে আমার মনে আছে, যেটা নেই, যেটা ভাই সিটি নেমটা আন্ডারলাইন বা এরকম হয়ে গেছে কেন বলেছিলাম আর কি। হ্যাঁ বলেন, প্রবলেমটা বলেন। প্রবলেমটা হচ্ছে মানে আমার না ওই টাইমটাকে আমি বুঝি নাই, যার কারণে গত ক্লাসে মিসিং হওয়ার কারণে আমি এটা টাইমটাতে ছিলাম না আর কি। টাইমটা বুঝতে পারি নাই, তো আবার দিতে পারি নাই আর কি। টাইম অন realtor.com বুঝতে পারেননি তাই তো? জি জি জি। ক্লাসের মধ্যে তো আমি অলরেডি 2 থেকে 3 বার বুঝিয়ে দিয়েছি এটা আজকে। আচ্ছা, থ্যাংক ইউ। মূলত হচ্ছে realtor.com থেকে কাজ করতে বলা হয়েছে, বাট আপনি করেছেন homes.com থেকে, সো এই জন্য আপনি পাবেন না, টাইম অন রিভিউটা আপনি পাবেন না। এখানে কিন্তু বলাই হয়েছিল যে কোথায় থেকে, আই নিড 30 প্রপার্টি লিস্টিং ডিটেলস ফ্রম realtor.com। সো realtor.com থেকে যদি আপনি করতেন তাহলে আপনি এটা পেতেন। যেমন এই যে realtor.com থেকে যারা করছে, যে 7 ডেজ টাইম অন realtor.com কি লেখা আছে, 7 ডেজ। জি এই জি। 7 ডেজটাই মূলত চাচ্ছি। ও আচ্ছা, থ্যাংক ইউ। আমি গত ক্লাসে মিসিং হওয়ার কারণে ভিডিওটা ঠিক মতন গত ক্লাসে এটা দেখানো দেখতেও হয় পারি নাই, নাই, দেখছি কিন্তু আমার এখানে কোনো প্রবলেম দেখা দিচ্ছে তো।
আচ্ছা, যেটা গত ক্লাসে রিয়েলটর এমনিতেও দেখানো হয়নি, বাট বিষয়টা হচ্ছে যে প্রপোজাল থেকে বেশিরভাগ সবাই আর কি করেছে। তবে আশা করবো ইনশাল্লাহ আমাদের homes.com না, এখানে যাই হোক না কেন আমাদের কাজটা করতে বলা হয়েছিল realtor.com। জি 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 থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, এটা ঠিক আছে। বর্ডার কি ক্রিয়েট করেছে? একটু কার লেখার দরকার নেই। অ্যালাইনমেন্ট গুলো লেফট টেলেন রান। অ্যাড্রেস আবার এত দূরে চলে গেছে কেন? সিরিয়াল যেটা থাকবে স্কোয়ার ফিটে পরে অ্যাড্রেস হবে, সেই অনুযায়ী স্কোয়ার ফিটের পরে অ্যাড্রেস হওয়ার কথা। গুগল শিটে করেছেন প্রাইস, নাম্বার অফ বেড, নাম্বার অফ বাথ, স্কোয়ার ফিট, অ্যাড্রেস, টাইম অন রিয়েলটর, ইয়ার বিল, নাম্বার অফ।
আচ্ছা, শেষ। তো আসেন আজকে ক্লাসের বিষয়বস্তুটা আমরা একটু দেখি। ভাই আসসালামু আলাইকুম ভাই, আমার অ্যাসাইনমেন্টটা দেখা হয় নাই। তাপস কুমার ভাই, জি ভাইয়া। সবারটাই তো দেখছি ভাই, কিন্তু এটাও তো দেখছি। এই মাত্র যে বললাম যে অ্যাড্রেসটা আমাদের এখানে না, সিরিয়াল এখানে হবে, এই মাত্রই তো বললাম। অ্যাড্রেসটা হবে ঠিক আমাদের আছে ভাই, স্কয়ার ফিটের পরে। ঠিক আছে। আজকে আমাদের হচ্ছে, আমরা তো গত ক্লাসে ডিরেক্টরি সেট শেষ করছি, আজকে আমাদের হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্লাস করছি আমরা 9 নাম্বার, বাট একটা এক্সট্রা ক্লাস করছি আগে থেকে। তো এটা হচ্ছে কি আমাদের 8 নাম্বার ক্লাসের টপিক, যেটা মূলত হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো আজকের বিষয়টা হচ্ছে অনেকটাই থিওরিটিক্যাল পার্ট, এখানে প্র্যাকটিক্যালি তেমন কিছু নেই, জাস্ট এগুলোর বিষয়গুলো একটু ব্যাখ্যা দিব। কারণ আমাদের ডাটা এন্ট্রি কাজের মধ্যে বিভিন্ন সময় ক্লায়েন্টরা এই সকল স্কিল গুলোর নাম মেনশন করে থাকে, স্কিল গুলোর নাম মেনশন করে থাকে, এই জন্য বেসিক্যালি এটা আমরা বলি। প্রথমত ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসলে কি? হোয়াট ইজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মূলত হচ্ছে যখন কোনো একটি কাজ আপনি কাউকে সার্ভিস দিচ্ছেন, ভার্চুয়ালি কোনো একটি কাজ কাউকে করে দিচ্ছে। ভার্চুয়ালি করে দেওয়ার বিষয়টা মূলত আসলে কি, লাইক হচ্ছে আপনি আপনার নিজস্ব গন্তব্যস্থানে বসে অনলাইনের মাধ্যমে কাউকে কোনো একটা কাজ করে দিলেন, সেই কাজ করে দেওয়ার বিনিময়ে যখন আপনি একটি পারিশ্রমিক পাচ্ছেন, সেটাকে আমরা বলছি কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এখন দেখেন একজন ওয়েব ডেভেলপার যখন মূলত হচ্ছে সে তার বাসায় বসে একটা ওয়েবসাইট ডিজাইন করে দিচ্ছে একজন ক্লায়েন্টে, তাকে কিন্তু আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে পারবো না। কারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মূলত হচ্ছে এই ওদের সাথে বা যারা ভিন্ন কোনো ক্যাটাগরির কাজ করে তাদের সাথে যায় না, এটা মূলত বলতে গেলে আমাদের ডাটা এন্ট্রির সাথেই অনেকটা যায়, তাছাড়া কিন্তু আর আদার্স কোনো সাথে যায় না। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে এখানে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কটা মূলত আসলে কি, বা অ্যাডমিন সাপোর্ট, এগুলো আসলে এটা কি? মূলত যে সকল কাজ করতে গেলে আমাদের কোন একটা সাইটের বা জায়গার আমাদের অ্যাক্সেস প্রয়োজন পড়ে, সেগুলোকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক অথবা হচ্ছে অ্যাডমিন সাপোর্ট। মূলত যে সকল কাজ করার জন্য আমাদের অ্যাক্সেস প্রয়োজন পড়ে, ক্লায়েন্ট আমাদেরকে অ্যাক্সেস প্রোভাইড করবে যে আপনি এই কাজটি করেন, আমি আপনাকে ইউজার আইডি বা লগ ইন করার সকল ডিটেলস গুলো দিয়ে দিলাম, আপনি এই কাজটি করেন। সো এইটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক অথবা অ্যাডমিন সাপোর্ট। লাইক এক্সাম্পল, আমি আপনাকে আমাদের ওয়েবসাইটের অ্যাক্সেস দিয়ে দিলাম, এখন ওয়েবসাইটের মধ্যে যে সকল কাজগুলো রয়েছে টুকটাক আপনি যে কাজগুলো করবেন, সেগুলো করতে গেলে আমার যে যে ইনফরমেশন দরকার সেগুলো দিয়ে দিলাম। তো এই টাইপের কাজগুলোকে আমরা বলতে পারি সিআরএম ডাটা এন্ট্রি বা ওয়ার্ডপ্রেস ডাটা এন্ট্রি কিংবা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক। আবার যেমন দেখেন পেজের যখন অ্যাক্সেস দেওয়া হয়, বলা হয় পেজের এই সকল তথ্যগুলো আপনি আপলোড করুন, আপনি এই কাজগুলো করবেন। তো যখন কোনো পেজে কমেন্ট আসবে, সে কমেন্টে রিপ্লাই দেয়া, কিংবা মূলত হচ্ছে পেজে মেসেজ আসলে সেগুলো রিপ্লাই দেয়া, এগুলো কাজগুলো করবে। সো এইটাকে আমরা বলে থাকি কি অ্যাডমিন সাপোর্ট অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক।
তারপর দেখেন কাস্টমার সার্ভিস। কাস্টমার সার্ভিস বর্তমান সময় দিনকে দিন খুব জনপ্রিয়তা পাচ্ছে। আপনার অনেকগুলো মেম্বার মিলে বা আপনারা টিম ওয়াইজ মূলত হচ্ছে কি করতে পারেন, কাস্টমার সার্ভিসের কাজ করতে পারেন। লাইক এক্সাম্পল আমরা যদি বলি কল সেন্টার, কল সেন্টার গুলো কি করে, তারা মূলত হচ্ছে কি করে, বিভিন্ন কোম্পানির হয়ে বা একটি কোম্পানির হয়ে তারা মূলত হচ্ছে কাস্টমারদেরকে কল সেন্টারের মাধ্যমে সার্ভিস দিয়ে যাচ্ছে। কাস্টমার কেয়ার বা কাস্টমার সার্ভিস সেন্টার বা যাই বলি। দেখেন একটি ইউএস এর স্টার্টআপ বিজনেস তারা রিসেন্টলি শুরু করেছে, তো মোটামুটি খুব ভালো যাচ্ছে। তো অন অ্যাভারেজ পার ডে প্রতিদিন 30 থেকে 40টি কল আসে। এখন এই পার ডে 30 থেকে 40টি কল রিসিভ করার জন্য, পার ডে 30 থেকে 40টি কল রিসিভ করার জন্য যদি তাদের ইউএস এর কোনো একজন ব্যক্তিকে হায়ার করে, মানে ইউএসএ তে যে বসবাস করে ইউএস এর ব্যক্তি, তাকে যদি হায়ার করে সেই ক্ষেত্রে মূলত হচ্ছে তাকে পার আওয়ারলি রেট মিনিমাম 30 থেকে $40 উপর পে করতে হবে। কারণ দেখেন আপনি যখন একজন ইউএস এর ব্যক্তিকে হায়ার করবেন, ডেফিনেটলি তাকে ওই দেশের স্ট্যান্ডার্ড মান অনুযায়ী পেমেন্ট প্রোভাইড করতে হবে। তার মানে মিনিমাম আপনাকে $40 থেকে $50 পর্যন্ত পে করতে হতে পারে। এখন দেখেন সারাদিনে সে কাজ করবে 8 ঘন্টা, তার হচ্ছে প্রায় পার ডে $300 থেকে $400 পর্যন্ত আপনার কি $300 থেকে $400 পর্যন্ত আপনার তাকে পার ডে প্রোভাইড করতে হচ্ছে। $300 থেকে $400 একটা হিউজ অ্যামাউন্ট দিতে হচ্ছে। কিন্তু ওই সকল কোম্পানিগুলো কি করে, আমাদের দেশের মতো কিছু ডেভেলপিং কান্ট্রি গুলোতে তারা হচ্ছে ভিজিট করে, মানে আসে বলতে আমি হচ্ছি না, মানে এই সকল দেশের লোকদেরকে হায়ার করে। যেমন ফিলিপাইন অথবা ইন্ডিয়ান অথবা বাংলাদেশি, এই সকল জায়গায় বিভিন্ন ছোটখাটো বা বড় ধরনের, মাঝারি ধরনের বিভিন্ন কোম্পানি রয়েছে যারা মূলত হচ্ছে এই সকল কল সেন্টারে কাজগুলো করে দিয়ে থাকে, সার্ভিস গুলো দিয়ে থাকে। এরা এদের সাথে যোগাযোগ করবে, বলবে আচ্ছা ঠিক আছে আপনি হচ্ছে আমাদের কোম্পানির জন্য 1 বা 2 ব্যক্তিকে নিয়োগ দিয়ে রাখবেন, যারা মূলত হচ্ছে আমাদের প্রতিনিয়ত যে কলগুলো, ডেফিনেটলি এখানে একটা ট্রেনিং এর বিষয় আছে। কারণ যে কোম্পানির কলগুলো অ্যাটেন্ড করতে হবে সেই কলগুলো আসলে কি ধরনের কল বা সার্ভিস গুলো আসলে বেশিরভাগ প্রশ্নগুলো কিসের উপর, বিজনেসটা কি টাইপ, এগুলো তো বুঝতে হবে আগে, তাই না? দেন বুঝে দেন হচ্ছে ওই কাজগুলো নিতে হবে। ধরে নিচ্ছে তারা মূলত হচ্ছে একটা ইউপিএস কোম্পানি, তারা ইউপিএস প্রোভাইড করে। তো এখন হচ্ছে ইউপিএস সেল করে, তো তাদের হচ্ছে ইউপিএস রিলেটেড বিভিন্ন প্রবলেম বা অর্ডার বিষয় নিয়ে হয়তো বা কাস্টমার তাদেরকে হচ্ছে কল দেয়। তো এই বিষয় নিয়ে মূলত হচ্ছে তাকে স্টাডি করতে হবে যে ওই কোম্পানির কাজ করবে। তো দেখেন ওই সকল কোম্পানি বাংলাদেশে যদি একজনকে হায়ার করে, তাকে বলবে যে আপনি মূলত হচ্ছে প্রতি ঘন্টা $2 থেকে $3 করে পার ডে আমি হচ্ছে সর্বোচ্চ কত $30 মতো আমি পে করব। 10 ঘন্টা কাজ করলে $3 করে $30। কোথায় $30, কোথায় $300 থেকে $400 পার ডে, চিন্তা করো তার কত ডলার সেভ হচ্ছে। কারণ যখন $30 দিবে ওই এজেন্সি বা ওই ওনারকে, ওই ব্যক্তি যখন আরেকজন ব্যক্তিকে হায়ার করবে তাকে মান্থলি স্যালারি হয়তো বা তারা 15 থেকে 18,000 বা 20,000 টাকা প্রোভাইড করে। তো এই জন্য মূলত বেসিক্যালি সবসময় বাহিরের দেশের যারা মূলত হচ্ছে কল সেন্টারের বিষয়টা যখন আসে,
তখন তাদের অনেক কোম্পানিগুলো যে আমাদের দেশগুলো বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, এই জন্য আমাদের দেশে হিউজ পরিমাণে আপনি বিডিলক্সে গেলে দেখবেন যে কল সেন্টারে ব্যক্তির লোকের সার্কুলারের অভাব নেই। শুধুমাত্র আপনাকে কি জানতে হবে, ইংলিশে ফ্লুয়েন্টলি কনভার্সন, মানে কথা বলতে হবে। কনভার্সন বলতেছে স্পিকিং করতে হবে, কথা বলতে হবে। এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড ডাজন্ট ম্যাটার, জাস্ট মিনিমাম তারপর ইন্টার পাস এবং হচ্ছে আপনার কম্পিউটারের সাথে ফ্যামিলিয়ার হতে হবে এবং ইংলিশে কথা বলা জানতে হবে। তাহলে বেসিক্যালি আপনি কি করতে পারবেন, ওই সকল জায়গায় জব করতে। অনেক এজেন্সি রয়েছে এরকম বাংলাদেশ। তো কাস্টমার সার্ভিসটা মূলত হচ্ছে যখন আপনি কোনো ক্লায়েন্টকে, সেটা ভার্চুয়ালি ইমেলের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে কিংবা কোনো মেসেজিং এর মাধ্যমে যখন আপনি কাউকে সার্ভিস দিচ্ছেন, সেটাকে আমরা বলে থাকি কাস্টমার সার্ভিস। কাস্টমার কোনো বিষয় নিয়ে জানতে চাইবে, সেটার সমাধান বা সেটার প্রশ্নের অ্যান্সার দিতে হবে কাস্টমার সার্ভিস। এরপর দেখেন ইমেল হ্যান্ডলিং। ইমেল হ্যান্ডলিং বলতে আসলে কি বোঝাচ্ছে? ইমেল হ্যান্ডলিং বলতে বোঝাচ্ছে যে আপনি কোনো একজন ব্যক্তির বা কোনো একটা কোম্পানির এক একাধিক ইমেল হ্যান্ডেল করবে, সেটাকে আমরা বলছি ইমেল হ্যান্ডলিং। যেমনটা আমার সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। ক্লায়েন্ট হচ্ছে মোটামুটি খুব ব্যস্ত একজন ব্যক্তি, সে আমাকে একটি গুগল শিট দেয়, এবং তার ইমেলের আইডি পাসওয়ার্ড দিয়ে দেয়, বলে যে আপনি এই ইমেলে প্রতিদিন, এই গুগল শিটে কি ছিল, প্রথম কলামে ছিল আপনার ডেট, টাইম, কখন মেলটা আসছে আর কি, তারপর হচ্ছে কে পাঠিয়েছে তার ইমেল, যে পাঠিয়েছে তার ডিটেলস, জব টাইটেল, তারপর মূলত হচ্ছে কি তারপর মূলত হচ্ছে ইমেল বডি, তারপর হচ্ছে সিসিতে যদি অন্য কাউকে রাখে সেগুলো, মোটামুটি এই সকল বিষয়গুলো দিতে হবে। এখন এই যে তার কাজটি আমি করছিলাম, তো তার হচ্ছে এই মূলত হচ্ছে তার বিভিন্ন সফটওয়্যার রিলেটেড কোম্পানি, তো তাদের বিভিন্ন অর্ডার আসে সফটওয়্যার বা প্রজেক্টের জন্য, বা বিভিন্ন বড় বড় প্রজেক্ট আসে। এখন কথা হচ্ছে সেগুলো তো ক্লায়েন্ট বেসিক্যালি হচ্ছে আমাকে জাস্ট এই ডাটাগুলো আপডেট করা এবং হচ্ছে টুকটাক মেলগুলো রিপ্লাই দেওয়ার জন্য পারমিশন দিয়ে রেখেছি, ইমেলের কিছু টেমপ্লেট দিয়ে রেখেছি, এই সকল ধরনের ইমেল আসলে আপনি এগুলো সেন্ড করবেন। তো সামহাও তার একটা বড় একটা প্রপোজাল এসেছিল, তো ওইটা আমি জাস্ট মিস করছি। ক্লায়েন্টও মাঝখান দিয়ে 2 দিন ছুটিতে ছিল, ভ্যাকেশনে ছিল, সেও মিস করছে। তো ওনার ওই বড় প্রজেক্টের মেইলটা যখন সে পরবর্তীতে চেক করতে গিয়ে দেখে, তখন সে আমাকে বলে এটার আসলে রিপ্লাই দেওয়া দরকার ছিল। পরবর্তীতে সে রিপ্লাই দেয়, বাট সে আর প্রজেক্টই পায়নি। সে তখন বড় একটা লোকসানে পড়ে যায়, ক্ষতি হয়। এর পরবর্তীতে তার সাথে কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিই। তো এর পরবর্তীতে থেকে আর পার্সোনাল বা ব্যক্তিগত ইমেল হ্যান্ডলিং এর কাজটা আর করিনি, কারণ ইমেল হ্যান্ডলিং এর কাজটা এখানে ব্যক্তিগত ইমেলের ক্ষেত্রে রিস্ক থাকে, বাট একটা কোম্পানির ইমেলের ক্ষেত্রে তেমন কিন্তু একটা রিস্ক থাকে না। কোম্পানির কন্ট্যাক্ট ইমেল গুলোর ক্ষেত্রে কিন্তু তেমন একটা রিস্ক থাকে না। কেন? কারণ এই সকল ইমেল গুলোতে দেখেন, যেমন আপনি দারাজে একটা মেসেজ দিলেন প্রোডাক্টের ব্যাপারে, দেখবেন রিপ্লাই দিবে আপনার 1 থেকে 1.5 দিন পর, যদি বা তাদের অডিয়েন্স কাস্টমার বেশি, ফাইন, তাদের তো
কাস্টমার কেয়ারের সার্ভিস প্রোভাইডার করার লোক তো বেশি থাকে। তো যাই হোক, তো এই সকল কোম্পানির ইমেল হ্যান্ডলিং এর কাজ করলে আপনাকে ওইটা নিয়ে চিন্তা করতে হবে না যে এরকম ইমার্জেন্সি। তো কোম্পানির ইমেল হ্যান্ডলিং এর কাজ করতে পারেন চাইলে, বাট ব্যক্তিগত ইমেল হ্যান্ডলিং এর কাজগুলো করবেন না, অ্যাভয়েড করবেন। আপাতত উপরে যে 4টা অপশন বললাম, এই অপশন গুলো বুঝতে পারলেন কিনা? অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, অ্যাডমিন সাপোর্ট, কাস্টমার সার্ভিস এবং ইমেল হ্যান্ডলিং, এই 4টা বিষয় ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাবেন। জি ভাই, ক্লিয়ার হয়েছে। জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, সো এবার আসেন অনলাইন ডাটা এন্ট্রি। অনলাইন ডাটা এন্ট্রি মানে কি, যে যেই ডাটা এন্ট্রি কাজ করতে গেলে আমাদের অনলাইন বা ইন্টারনেটের প্রয়োজন পড়ছে, সেগুলোকে আমরা বলি অনলাইন ডাটা। সিম্পল। আবার আরেকটা জিনিস দেখেন, লেখা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটে আপনি ডাটা আপডেট করছেন, সেটাকেও আমরা অনলাইন ডাটা এন্ট্রি। বা গুগল শিটে আপনি কোনো কাজ করছেন, সেটাকেও কি বলতে পারি আমরা? অনলাইন ডাটা এন্ট্রি বলতে পারি। তার মানে বিষয়টি হচ্ছে, যখন আপনি কোনো একটি মানে ডাটা এন্ট্রি, স্ক্রিন দেখা যাচ্ছে না। কেন সবাই দেখতে পাচ্ছে তো? আপনি একটু মোবাইলে ক্লাস করতেছেন তো, লিখলে আমার না, মোবাইলে না, দেখা যাচ্ছে। মোবাইলে না আপনি? না মোবাইলে না। সবাই তো দেখতে পাচ্ছে, পিসি তোলে আমার লিঙ্ক নিয়ে জয়েন হয়। জি, দেখতে পাচ্ছি তো আমরা। জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো অনলাইন ডাটা এন্ট্রিটা মূলত হচ্ছে যে, লাইক হচ্ছে গুগল শিটে যখন আমরা কাজ করি, প্রতিটা ক্লিক আমার ক্লায়েন্ট কিন্তু আপডেট পেয়ে যাবে। প্রতিটা ক্লিক আমার ক্লায়েন্ট কিন্তু কি আপডেট পেয়ে যাবে। সো এইটা মূলত হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি, যেটা মূলত হচ্ছে সরাসরি লাইভ কোনো কি কাজ করছেন, আপনার যারা টার্গেটেড অডিয়েন্স বা ইউজার আছে তারাও আপনার এটা দেখে ফেলতেছে। সো অনলাইন ডাটা এন্ট্রির ক্ষেত্রে মূলত বিষয়টি হচ্ছে যে আপনার ইন্টারনেট কানেকশন এবং হচ্ছে লাইভ কাজগুলো হয়ে থাকে। আর অফলাইন ডাটা এন্ট্রিটা আসলে অফলাইন ডাটা এন্ট্রিটা মূলত হচ্ছে যেই কাজটি করতে গেলে আমাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই, লাইক অ্যাজ ফাইল কনভার্সন। কোন একটা পিডিএফ ওপেন করার পর আপনি সেটা দেখে দেখে যখন এক্সেলে বসাবেন বা কপি পেস্ট করবেন, এই কাজটি করতে গেলে কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়ছে না। সো এটাকে আমরা বলতে পারি অফলাইন ডাটা এন্ট্রি। যে কাজটি করতে গেলে আমাদের ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়ে না, সেটাকে আমরা বলে থাকি কি অফলাইন ডাটা এন্ট্রি। বাট আমাদের এখন প্রতিটা কাজই বেসিক্যালি হচ্ছে অনলাইন ভিত্তিকই হয়ে গেছে, কারণ ইন্টারনেট সবার কাছেই আছে। এরপর আসেন সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, কোল্ড কলিং। কোল্ড কলিংটা মূলত আসলে কি? কল সিস্টেমটা বা আমরা যেটা বলে থাকি, এটা 3 ধরনের। তাই এখানে আমি একটা ওয়ার্ড ফাইল ওপেন করি। প্রথমত হচ্ছে হট কল, তারপর হচ্ছে ওয়ার্ম কল, তারপর হচ্ছে কোল্ড কল। হট কল কোনটাকে বলা হয়? হট কলটাকে মূলত বলা হচ্ছে যেই কাজটি করতে, যখন আমরা কোনো একজনকে কল দিচ্ছি, কল দেওয়ার পর যখন সে মূলত হচ্ছে আমাদের কলটা সরাসরি রিজেক্ট করে দিল, মানে আপনাকে ধরেন কোন একটি ক্লায়েন্ট 100টি ফোন নাম্বার দিয়েছে,
প্রপার্টি ওনারদের 100টি ফোন নাম্বার দিয়েছে। তো এখানে মূলত হচ্ছে লাইক হচ্ছে 100টি আপনাকে প্রপার্টি মালিকের ধরে নেন কন্ট্যাক্ট নাম্বার আপনাকে ক্লায়েন্ট দিচ্ছে। সেই কন্ট্যাক্ট নাম্বার গুলোকে আপনাকে কি করতে হবে? ফোন কল দিতে হবে। আপনি তাদেরকে কল দিবেন। ফাইন। কল দেওয়ার পর তাকে কি করতে হবে? মানে প্রপার্টি মালিকদেরকে কনভিন্স করতে হবে তারা যেন আপনার কাছে প্রপার্টিটা সেল করে। তারা আপনার কাছে বলতে কি আপনাকে যে কন্ট্যাক্ট নাম্বার গুলো দিয়েছে ওই রিয়েল এস্টেট ওনার বা বিজনেস যারা করে তাদের কাছে সেল করে। তো এখন আপনি যাদেরকে কল দিবেন তারা যে আপনার কাছে সার্ভিসটা বিক্রি করবে বা আপনার বিক্রি বলতে হচ্ছে আপনার কাছে সেল করবে তার তো কোনো গ্যারান্টি নেই। আপনি কল দিলেন, সে আপনার ফোনটা যখন বলেন আপনি অমুক কোম্পানি থেকে বলছেন, সে আপনার কলটার সাথে সাথে কেটে দিল। হয় না আমাদের বিভিন্ন জায়গা থেকে কল দেয়, আমরা সাথে সাথে কেটে দিই বা আমরা বলি না ইন্টারেস্টেড না। তো এই যে রিজেক্ট করে দিল, যারা সরাসরি ডাইরেক্টলি আপনাকে রিজেক্ট করে দিচ্ছে, ওই সকল কলগুলোকে বলা হয় হট কল। যারা আপনাকে সরাসরি রিজেক্ট করে দিচ্ছে ওই সকল কলগুলোকে বলা হয় কি? হট কল। এবার হচ্ছে ওয়ার্ম কল কোনগুলোকে বলা হচ্ছে। আপনি যখন একজনকে ফোন দিলেন, সে আপনার কলটা সুন্দরভাবে শুনলো, আপনার কথাবার্তা শুনলো, শোনার পর সে আপনাকে বললো ওকে ফাইন, আমি আসলে ইন্টারেস্টেড প্রপার্টিটা সেল করবার, আমি একটু পরিবারের সাথে কথা বলি, আমি সবার সাথে একটু আলোচনা করে নেই, দেন আমি হচ্ছে জানাবো। দ্যাটস মিন পেন্ডিং এ রাখছে আপনাকে, মানে তারা মূলত হচ্ছে দ্বিধাদ্বন্দ্বে আছে, তারা আপনাকে পেন্ডিং এ রাখছে, বা তারা হ্যাও না বা নাও কিন্তু বলেনি, হ্যাও বলেনি আবার নাও বলেনি। ওই সকল কলগুলোকে বলা হয় ওয়ার্ম কল। ওই সকল কলগুলোকে কি বলা হয়? ওয়ার্ম কল। বাকি রইল আমাদের কোল্ড কল। সো এটা বুঝতেই পারতেছেন, অ্যাকসেপ্টেড। যারা মূলত হচ্ছে আপনার সার্ভিসটার ব্যাপারে তারা হচ্ছে নিতে ইচ্ছুক, কিংবা আপনার কাছে প্রপার্টিটা সেল করবে বা যে রিলেটেড ফোন, এদেরকে আমরা বলি কি? কোল্ড কল। এদেরকে বলা হয় কোল্ড কল। যারা আপনাকে হচ্ছে আপনার কাছ থেকে প্রোডাক্টটা নিতে চাচ্ছে বা আপনাকে গ্রহণ করে নিল, এরা মূলত হচ্ছে কি? কোল্ড কল। তাহলে কোল্ড কলের বিষয়টা কি? যে এটা 3 ধরনের সিস্টেম। একটা মূলত হচ্ছে প্রথমত হট কল, দ্বিতীয়ত হচ্ছে ওয়ার্ম কল, 3 নম্বর হচ্ছে কোল্ড কল। সো কোল্ড কল কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার আমরা মোটামুটি আমাদের যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের বিষয়বস্তুগুলো ছিল সেটা কমপ্লিট করলাম। তো আপনাদের বলা হয়েছিল মেবি যে আপনাদের মিড টার্ম এক্সাম পেপার দেওয়া হবে বন্ধের মধ্যে, নাকি? গত ক্লাসে কি এরকম কিছু বলেছিলেন? হ্যাঁ ভাইয়া বলছিলেন ঈদের আচ্ছা। মধ্যে দিব। এক্সামের কথা হচ্ছিলেন। সো আমি মিড টার্ম এক্সাম পেপারটা একটু ওপেন করি, ডাটা এন্ট্রি ফাইল, ওয়ার্ড ফাইল। আপাতত যে বিষয়গুলো শিখলাম এর মধ্যে থেকে আপনাদের মূলত হচ্ছে প্রথম মিড টার্ম এক্সাম থাকবে। প্রথমত এক্সাম টাইমটা মূলত হচ্ছে 3 দিন এখানে লেখা আছে।
সো আপনাদের হচ্ছে যেহেতু ঈদ চলছে, ভ্যাকেশন চলছে, সো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে 22 তারিখ পর্যন্ত দিতে চাচ্ছি। 22 তারিখ রাত 12টার মধ্যে আপনারা জমা দিবেন। তাহলে আজকে রাত 12টার পর থেকে, যেটা হচ্ছে 14 তারিখ, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 9 দিন, যেটা ফাইনাল এক্সামেও আপনারা এরকম সময় পাবেন না, ফাইনাল এক্সামে থাকে মাত্র 7 দিন। 9 দিন আপনাদেরকে সময় দিচ্ছি, 9 ডেজ। 22 তারিখ রাত 12টার মধ্যে সাবমিট করবেন। ক্লাসরুমে আপনাদের মূলত হচ্ছে কি, ক্লাসরুমে আপনাদের মূলত হচ্ছে দেয়া থাকবে, টাইম দেয়া থাকবে, ক্লাসরুমে আপনাদেরকে এক্সাম ফাইল জমা দিতে হবে। আমরা এ পর্যন্ত যতগুলো ক্লাস করছি সেই ক্লাসের উপরে ডিপেন্ড করে অ্যাসাইনমেন্টটা হচ্ছে। এর বাইরে কিছু থাকবে না। কিন্তু ভাই আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনি যদি পার্ট টু পার্ট যে বিষয়গুলো, যে প্রশ্নগুলো দিতেন, তাহলে আমরা ওই হিসাবে আমরা অ্যাসাইনমেন্ট গুলো দিতে পারতাম। বুঝতে পারেন, আরেকবার একটু বলবেন? পার্ট টু পার্ট মানে যে এগুলো আমরা শিখেছি, পার্ট টু পার্ট যদি অ্যাসাইনমেন্ট বিষয়গুলো দিতেন, তাহলে আমরা আলাদা করতে পারতাম। পার্ট টু পার্ট অ্যাসাইনমেন্ট গুলো যদি দিতাম। আমি বলছি যে আসসালামু আলাইকুম, আপনি কি কোনো টপিক দিবেন নাকি যেগুলো আমরা করেছি সেটার উপরেই আমরা করে দেবো, সেটা বলছে। আপনি কি কোনো টপিক দিবেন নাকি যা আমরা করছি এতদিন অ্যাসাইনমেন্ট ওইটার উপরেই আমরা করবো সেটা? আমরা এতদিন পর্যন্ত যা শিখছি এর মধ্যেই থাকবে, বাইরে কিছু না। সারপ্রাইজ অ্যাসাইনমেন্টের মতো। ওকে, ঠিক আছে। টপিকস তো মেনশন থাকবে, একটা মেলে বলে দিবেন তো। ভাই আগে আরিফ ভাইকে শেষ করতে দেন, তারপরে হয়তো বললে ভালো হয়তো, আপনারা বুঝতে পারতেন বা সবাই বুঝতে পারতো। ওকে, ঠিক আছে, আমরা মিউট করে দিলাম। মূলত বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে যা শিখিয়েছি এর বাইরে কিচ্ছু থাকবে না, এক। দ্বিতীয়ত, আপনাদের এক্সাম, এটা বিগত যেরকম আপনারা 2-3টা ক্লাসে সারপ্রাইজ অ্যাসাইনমেন্ট পেয়েছেন, যেরকম সুন্দর করে ডিটেলস দেওয়া ছিল, ওরকম ভাবে 2টা প্রজেক্ট থাকবে। ওরকম ভাবে কি থাকবে? 2টি প্রজেক্ট থাকবে। 2টি প্রজেক্টে কোথায় কি করতে বলা হয়েছে A to Z সুন্দর করে লেখা থাকবে। জাস্ট আপনারা রিকোয়ারমেন্টস পড়বেন, পড়ার পর আপনারা এটা কমপ্লিট করে সাবমিট করবেন। তো রুলস গুলো একটু দেখি। ট্রাই টু ইগনোর ডিসকাস অ্যাবাউট দিস এক্সাম ইন ইউর মেসেঞ্জার গ্রুপ। তার মানে বিষয়টি বলতেছে কি, যে মেসেঞ্জার গ্রুপে এক্সাম নিয়ে কোনো ধরনের আলোচনা করা যাবে না। মেসেঞ্জার গ্রুপে আমাদের এক্সাম নিয়ে কোনো ধরনের আলোচনা করা যাবে না। যেমন যদি আমি দেখি কেউ এই ধরনের মেসেজ দিয়েছেন যে আমাদের এক্সাম ফাইল জমা দেওয়ার শেষ টাইম যেন কবে ভাইয়া দিল, ওইটাও বলা যাবে না। কারণ আপনি একজন স্টুডেন্ট, আপনি ইমেল চেক করেন, দেখেন, ক্লাসরুমে দেখেন, সেখানে তো সুন্দর করে লিখে দিচ্ছে, ভিডিওতেও বলে দিচ্ছে যে 22 তারিখ রাত 12টার মধ্যে জমা দিবেন। 22 তারিখ রাত 12টার মধ্যে জমা দিবেন। 22 তারিখ রাত 12টা বলতে হচ্ছে কি, 22 তারিখের দিন শেষ হয়ে রাত 11:59 এর মধ্যে জমা দিন। তারপর বলতেছি যে মেসেঞ্জার গ্রুপে আলোচনা করবেন না, কি প্রজেক্ট কিভাবে করবো, কি অবস্থা, কে কতটুকু করছেন, এত আমাদের এখানে আলোচনা করা যাবে না। You can ask me, oh sorry, এই লাইনটা বলে, I will not accept any kind of excuse about this exam. ভাই আমার হচ্ছে বাসায় কাজ ছিল, ভাই আমি অসুস্থ ছিলাম, আমার এই প্রবলেম ছিল, আমি এক্সামটা কমপ্লিট করতে পারি না, আমাকে কি সময় বাড়িয়ে দেওয়া যাবে? না, এই ধরনের কোনো বিষয় থাকবে না। যার যে কোনো প্রবলেম থাকতেই পারে, স্বাভাবিক মানুষের লাইফে প্রবলেম থাকবে। সো যদি পসিবল হয় করবেন, না পসিবল হলে স্কিপ করে যাবেন। বাট সময় বাড়ানোর জন্য রিকোয়েস্ট কেউ করবেন না, কারণ 3 দিনের জায়গায় 9 দিন ঈদের জন্য এই জন্য দিয়েছে। গরু কুরবানি তো 3 দিন শেষ। তারপর এখানে বলতেছি দেখেন, ইউ ক্যান আস্ক মি এনি টাইপ অফ কোশ্চেনস অ্যাবাউট দিস এক্সাম বাট অনলি ওয়ান টাইম। আপনি আমাকে একবারের জন্য
প্রশ্ন করতে পারেন। সো প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফুল প্রসেস, দেন কল মি অন মেসেঞ্জার or send me voice message. If you ask me second type questions, then negative marking will start from 5 marks. বিষয়টা হচ্ছে একদম সিম্পল। দুইটা প্রজেক্ট দেওয়া হয়েছে, দুইটা প্রজেক্ট একটা ভালো করে বুঝবেন, কোথায় কি করতে বলা হয়েছে সেগুলো একটু বুঝবেন, বুঝে দুইটা থেকে 2-3টা করে স্যাম্পল করবেন, তখনই তো অটোমেটিকলি বুঝতে পারবেন যে আপনার কোথায় কি মিস্টেক আছে বা কোথায় কি করতে হবে। তখন প্রশ্নগুলো নোট করে আমাকে ভয়েস মেসেজ দিবেন অথবা আমাকে বলবেন যে ভাই এক্সাম নিয়ে প্রশ্ন ছিল, প্রথম মিডটার্ম অবশ্যই মেনশন করবেন, বা ডাটা এন্ট্রি প্রথম মিডটার্ম এক্সাম এটা মেনশন করবেন, প্রথম মিডটার্ম এক্সাম নিয়ে প্রশ্ন ছিল, তখন আমি আপনাকে রিপ্লাই দিই। তখন আমি আপনাকে কি করবো, রিপ্লাই দিই। তো আপনি যদি আমাকে একবার প্রশ্ন করার পর দেন আবার প্রশ্ন করেন, সেই ক্ষেত্রে ওই যে নিচের দিকে রুলসটা দেওয়া আছে। এবার আসেন, প্লিজ সাবমিট অল ফাইনাল ফাইলস ইনটু ক্লাসরুম। আমাদের যে ক্লাসরুম আছে সেই ক্লাসরুমে সাবমিট করবে, ক্লাসরুমের মধ্যে সাবমিট করবে। আমি ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে রাখবো 15 মার্কের কোশ্চেন। তো সাবমিট করার পর আপনারা কিন্তু একটা বিষয় কেউ নোটিস করছেন যে আমাদের ক্লাসরুমে সাবমিট করার পর এখানে একটা প্রাইভেট কমেন্ট দেওয়া যায়, মানে আপনাদের ইসে আপনারা এখানে প্রাইভেট কমেন্ট দিতে পারবেন। এটা নোটিস করছেন, অনেক হয়তো বা দিয়েছেন বা করেছিলেন এর আগের কোনো অ্যাসাইনমেন্ট। সেই প্রাইভেট কমেন্টে কি দিবেন জানেন? আপনার নাম, আপনার আইডি নাম্বার। ভাই আমি আপনার ইমেল দেখে বুঝতে পারবো না, বা এইটা এখানে তো আর ইমেল দেখাও যায় না, আপনার নাম দেখে আমি আপনার আইডি নাম্বার বের করতে পারবো না। সো আপনি যদি আপনার নাম এবং আইডি নাম্বারটা দিয়ে এখানে পোস্টে ক্লিক করে দেন, তাহলে আমি বুঝতে পারবো এটা হচ্ছে রহিম মিয়ার। তখন আপনি আমি গুগল শিটে গিয়ে রহিম মিয়ার আইডিতে আমি হচ্ছে 15 মধ্যে কত পেয়েছে সেটা আমি অ্যাড করে দেব। সো প্রাইভেট কমেন্টটা অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু মার্কস আসবে না। যখন আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন প্রাইভেট কমেন্টের অপশনটা পাবেন, দেখবেন অ্যাসাইনমেন্ট তো না, এক্সাম। সো এখানে আর কি আছে, ইওর ব্যাচ নাম্বার, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, কারণ আপনি এই ব্যাচের, এটা তো আমি তো জানবো। সো আইডি এবং ফুল নেম, আপনার যে ফুল নেম এটা অবশ্যই দিতে হবে, মাস্ট। আইডি এবং ফুল নেম ওটা অবশ্যই আপনাকে দিতে হবে। ক্লিয়ার হলো কিনা আমাকে বলেন। আমাদের বেস্ট জি ভাইয়া ক্লিয়ার। জি ভাই ক্লিয়ার। আইডিটা পাবো কোথায়? আইডিটা তো ওই যে যার যার রোল নাম্বার, যেমন 28, 15 এরকম 2, 3 জি জি জি, আইডি নাম্বারটা আপনাদের দেওয়া আছে। আচ্ছা, আইডি নাম্বার শিটটা আমি আরেকবার একটু শেয়ার করছি, আপনাদের ইসে শেয়ার করে দিচ্ছি যান ক্লাসরুম, তাহলে মেবি আপনাদের জন্য বেটার হবে, নাকি ইমেলে চলে যাবে। থ্যাংক ইউ। এটা সবথেকে ভালো হবে। আরিফ ভাই, জি একটা একটা জিনিস বলতাম, ভয় লাগতেছে, তারপর বলি। আমরা বলেন। যারা সব গ্রামে চলে আসছি ল্যাপটপ রেখে, আমাদের জন্য তো এক্সাম দেওয়ার জাস্ট টাইমের জন্য মনে হয় একটু ডিফিকাল্ট হয়ে যেতে পারে। ঈদের ছুটিতে তো বাড়িতে চলে যাচ্ছেন। ভাইজান 9 দিন সময় দিছে, এর মধ্যেও পারবেন না? পারা যাবে ভাই, আপনি ঈদের বাড়ি থেকে আসেন। আমার মনে হয় এই প্রজেক্টটা, আমার যতটুকু এক্সপিরিয়েন্স বলে, এই প্রজেক্টটা করতে সর্বোচ্চ গেলে 1 দিন লাগবে। আই হোপ পারবেন, টেনশন নিয়েন না। ঠিক আছে, তো আমি আইডি নাম্বার শিটটা দিয়ে দিয়েছি, আপনাদের আইডি নাম্বার আছে, আর না হলে আপনাদের যাদের কাছে আছে আইডি নাম্বার যদি কেউ না পায়, আপনাদের মেসেঞ্জার গ্রুপে আইডি শিটের লিংকটা দিয়ে দিয়েন, সে ওইখান থেকে দেখে নেবে। আই থিঙ্ক আপনাদের মেসেঞ্জার গ্রুপে পিন পোস্টও করা আছে। আরিফ ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন। আরিফ ভাই আমি কি একটু লিভ নিতে পারি? আমি তো রাস্তায়, মানে জি জি ভাই, আপনি যে গাড়িতে আসছেন আমি দেখেছি, শুরুতে আপনার ক্যামেরা অন ছিল। মানে সারাদিন খুব প্রেসার গেছে, এখন আবার ওই যে
লিভ নিতে পারেন এবং আমরাও লিভ নিব। আজকে আমি অ্যাটেন্ডেন্স কাউন্ট করবো না, আমি একটু দ্রুত লিভ নিব কারণ ওকে আরিফ ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি একটু আগে জয়েন করতে পারছি, আমি বাইরে ছিলাম। আজকে তো রোল জানতে চাচ্ছি যে ওই যে কমেন্টসে যে ডিটেলস, এটা কি এক্সামের উপরে ডিটেলস লিখবো না অন্য কিছু? কমেন্টে মূলত আপনার ফুল নেম এবং আইডি নাম্বার লিখবেন, আর কিছু না। এক্সাম তো আপনি কমপ্লিট করে অ্যাটাচ ফাইলই করে দিবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই যে ডোন্ট ফরগেট টু কমেন্ট ইউর ডিটেলস, ইউর ফুল নেম, ইউর আইডি নাম্বার, দ্যাটস ইট, এতটুকু। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমি এই ফাইলটা আপনাদের ক্লাসরুমে এখনই আপলোড করে দিচ্ছি, এখনই। হ্যাঁ, আপনাদের মেল চলে যাবে, ঠিক আছে? সবাই একটু দেখে নেবেন। আর আমি এখানে কথা বাড়াচ্ছি না, যদি আপনাদের এক্সাম নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে করেন। আরিফ ভাই আমার অ্যাটেন্ডেন্স তাহলে 3টা দিয়ে দিতে পারবেন না? নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ঈদের পর আসি, ঈদে সবাই ঈদ ভ্যাকেশন শেষ করে আসি, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ আমরা সবগুলো একসাথে কমপ্লিট করব। তাহলে ব্যাক ডেটে 2টা দিয়ে দিলে দিয়ে দেবো নি ভাই, আসেন ক্লাস ঈদ শেষ করে আসি আমরা। আচ্ছা আরিফ ঠিক ভাই, আছে। আরিফ ভাইয়ের গ্রামের বাড়ি কোথায়? ঈদে বাড়িতে যাবেন না? না ভাই, আল্লাহর রহমতে ঢাকাতে আছি, যারা ঢাকাতে আছেন দেখা করতে পারেন, মিরপুরেই আছে। আচ্ছা ঠিক আছে। মিরপুরে কততে ভাইয়া? 11। মিরপুর ভাই 11। আমি তো ভাই 2 দিন 3 দিন গেলাম, গতকালকে গেছিলাম 11তে, আপনার আবুরা গেছিলাম। আমার বাড়ি হলো নারায়ণগঞ্জ, আমার জন্মস্থানও নারায়ণগঞ্জ। আচ্ছা তো অনেক যাওয়া পরে ওদিকে আত্মীয় স্বজন আছে তো মিরপুর। আচ্ছা। নারায়ণগঞ্জের কে আছেন? আমি মোহাম্মদ জাকির হোসেন, আমি আচ্ছা, কি নারায়ণগঞ্জের করতে বন্দরে। আপনাদের হচ্ছে ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব, কারণ অনেকে হচ্ছে শেষ করতে যাচ্ছে, অনেকে আসলে রাস্তায় আছে, আমি যতটুকু জানি আমার বিস্তারিত আছে, গাড়িতে আছে আর কি, গ্রামে বাড়ি যাচ্ছে তো। সো এখানে আর সবাইকে কষ্ট না দিই, আমরাও শেষ করে দিই। আমাদের ক্লাস তো শেষই হয়ে গেছে, রেকর্ডিং ভিডিওটা আমি স্টপ করে দিচ্ছি। ইনশাআল্লাহ রেকর্ডিং ভিডিওটা আপনারা পেয়ে যাবেন খুব শীঘ্রই, আগামী